আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। এবারে অন্য প্রসঙ্গ। গণঅভ্যুত্থানের পর কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রাখা ভুল হয়েছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সময় হলে তাদের নাম প্রকাশ করা হবে। তিনি জানান, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার কথা ভাবছে জাতীয় নাগরিক পার্টি। শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে নাহিদ বলেন, এই ইসির অধীনে জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। চিত্তে শপথ করিতেছি। উপদেষ্টারা গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে পথ চলছেন। তাদের অনেকের কারণেই সংস্কার প্রক্রিয়া ও দেশের পদ্ধতিগত পরিবর্তন বাধাগ্রস্ত হচ্ছে, এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছিল। তাদের মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, কিন্তু 5ই আগস্ট কিন্তু তারাই ক্যান্টনমেন্টে সবার আগে চলে গিয়েছে। মানে ক্যান্টনমেন্টে গিয়ে কিন্তু সেজদাটা রাজনৈতিক দলগুলো আমাদের তারাই এটা প্রধান করেছে, ছাত্ররা কিন্তু করে নাই ওদেরকে নিয়ে সরকারে যাওয়া। সো এটা আমরা মনে করি হয়তো আমাদের এই জায়গায় একটা ভুল হয়েছে। উপদেষ্টারা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণঅভ্যুত্থানের শক্তি, যদি তাদের উপর ভরসা করতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। আসছে ফেব্রুয়ারির নির্বাচনে জোট গঠনের বিষয়ে এনসিপি কয়েকটি দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানালেন নাহিদ ইসলাম। দর কষাকষি সফল হলে জোট আরও বড় হতে পারে বলে আভাস দেন তিনি। যে কোনো জোট বা একীভূত হওয়ার বিষয়টা আসলে একটা আদর্শ এবং নীতিগত বিষয়কে সামনে রেখে হইতে হয়। ফলে সেই জায়গাটায় যদি ঐক্যমতে আসতে পারা যায় যে জাতীয় নাগরিক পার্টি আমরা যেই আদর্শকে সামনে রেখে, যেই লক্ষ্য নীতিকে সামনে রেখে এগোচ্ছি, সেটার সাথে ঐক্যমত হলে সেটা আমাদের সাথে যে কেউ আসতে পারে। তো সেই প্রক্রিয়া চলমান আছে। শাপলা নেওয়া দেওয়ার বিষয়ে দেখছি আসলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী আইন বহির্ভূত কাজ করতেছে তারা, এবং নির্বাচন কমিশন যদি এর থেকে সরে না আসে তাহলে অবশ্যই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি কঠোর অবস্থানে যেতে হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি জানান, এবার বগুড়া থেকে তার আসনসহ বেশ কিছু আসনে জোটবদ্ধভাবে বিএনপির সমর্থন পাবেন তারা। এই জোটের মধ্যে থেকে আমাদের কারা কারা নির্বাচন করবার মতো আছেন আগ্রহী, তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সেটা জানাবো। প্রক্রিয়াটা চলবে, জোট হতেই পারে এবং নির্বাচন একসাথে হতে পারে। ধানশিষ্ট থাকার কথা নয়, তাহলে প্রতীক আমারটাই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নেই তারা কি করবে? তাদেরকে তো ইসি কোনো আলাদা প্রতীক দিতে পারবে না, তারা তাদের পছন্দ মতো নেবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই আসন ভিত্তিক প্রার্থীদের দেয়া হবে সবুজ সংকেত। সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জোটগতভাবে আসন বণ্টনের বিষয়েও সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলমান রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা আদালতে বিচারের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত বলে তিনি মনে করেন। হাসান মাহমুদের রিপোর্ট। সরকারের ঘোষণা অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতির বাইরে দলগুলোর ভেতরেও চলছে প্রস্তুতি। নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে দলের নির্বাচন প্রস্তুতির কথাই তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বলেন, কাউকে এখনো কোনো সবুজ সংকেত দেয়া হয়নি। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। তবে সেটা অফিসিয়াল হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে। এখন একাধিক প্রার্থী তারা তো নিজের প্রার্থিতা হিসাবে গণসংযোগ করবে, কিন্তু এই বক্তব্য দিতে হবে যে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাই কাজ করবে। জোটভিত্তিক আসন ছাড়ের বিষয়টিও বিএনপি ভাবছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কে কতটা ছাড়বে সেটি তাদের দলীয় বিষয়। জামাত ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে, সেটা তাদের বিবেচনা, কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা। যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি।
জোটের দলের একটা স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব প্রতীকে করবে নাকি দানের শীষে করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নেয়ার বিষয়েও কথা বলেন এই বিএনপি নেতা। অপরাধের যে আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে পরিবর্তন নিয়ে এসে সেই আইনেই আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আমরা বিচার দাবি করেছি। সরকার ইচ্ছা করলে এখনই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না। জুলাই সনদের বিষয়ে বিএনপি ইতিবাচক বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এখনই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি পরিবর্তন হয়ে গেছে ধরা হয়, তাহলে দেশে দুইটা কনস্টিটিউশন প্রিভেইল করবে, সেটা সুপ্রিম কোর্ট মানবে কিনা, কিভাবে কি করলে আইনানুগভাবে এই জুলাই জাতীয় সনদের সংবিধানের অংশটুকু বাস্তবায়ন করা যায়। কারণ সংবিধান ছাড়া অন্যান্য প্রস্তাবগুলো এই সরকারের সময় বাস্তবায়নের জন্য সবাই একমত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা শক্তিগুলোর মধ্যে ঐক্য অটুট রয়েছে বলেও মনে করেন এই নেতা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত 100 আসন ছেড়ে দিতে পারে। সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, 300 আসনেই নির্বাচনের জামায়াতের প্রস্তুতি আছে, তবে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে সেক্ষেত্রে তাদের কিছু সিট ছাড়তে হবে, সেক্ষেত্রে 100 আসনও ছেড়ে দিতে হতে পারে। তিনি বলেন, প্রতিটি কর্মীকে এখন থেকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে। 300 আসনে সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না, যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে। এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মাছের রাজা ইলিশের দেশে যেন প্রজাদের পাতে তোলার জন্যই কোনো কিছুই। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ইলিশ তো দূরে থাক, পান্তা ভাতে একটি কাঁচা মরিচ দিয়ে খাবেন, সেটিরও কেজি 300 টাকার উপর। বেশিরভাগ সবজির দাম 100-এর ঘরে। মধ্যবিত্তের সংসারে যেন খেয়ে বাঁচার দায় ভোক্তাদের। মেজবা হাসানের রিপোর্ট। বাজারে কয়েক দফা দরদাম শেষে ছোট মাছ কিনেই ফিরছেন এই ব্যক্তি। ইলিশ যে নাগালের বাইরে তার কথাই স্পষ্ট। এইটা ইলিশের আসলে হিসাব নিকাশ না, এটা ধরাছোঁয়ার বাইরে, বেতনের সঙ্গে কোনোভাবেই কম্পারিজন না। এটা ইলিশ আসলে এটা ডিফারেন্ট লেভেলের মানুষের জন্য, এটা আসলে সবার জন্য না। অন্যদিকে বেসরকারি এই চাকরিজীবী বাজার ঘুরে কিনেছেন 1 কেজি ওজনের ইলিশ। তাতে গুনতে হয়েছে একদিনে বেতনের সিংহভাগ। একটা মাছ যদি 2400 টাকা কেজি হয়, আমার যা ইনকাম সিংহভাগটাই যায়। হ্যাঁ, একদিনে সিংহভাগটাই যায়। আসলে নদীতে মাছ না দিয়ে বছর অনেক কম মাছ, এই লেগে মাছের দাম বেশি। সবজির বাজারেও নেই স্বস্তি। প্রতি কেজি বেগুনে গুনতে হচ্ছে 120 থেকে 140 টাকা। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর দামে দিশেহারা ভোক্তাদের অনেকের ঋণ করে চলছে সংসার। 300 টাকা কেজি বেগুন, 180 টাকা কেজি এই যে সাদা গোল বেগুন, এই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বাজার। পটল 100 টাকা কেজি, সিম হলো 160, টমেটো হলো 150। ঠেলারের এই টাকাটা হচ্ছে আমার বাজারের জন্য, ওইটাতে আসলে হয় না। সবকিছু তরকারি এত দাম দেখতেছি, মানে বাজার আর কি নিব, মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে আকাশ চুম্বে আমাদের জন্য খুব কষ্ট হয়েছে, এবং আমি পুরো মার্কেট কয়েকবার ঘুরে ফেলছি, এখন কিছু সবজি কিনতে পারিনি। তবে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও কেন এই দাম বৃদ্ধি, প্রশ্ন ছিল বিক্রেতাদের কাছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে বিষয়টা, ওইটার কারণে অনেক সময় দাম বেশি হয়, তো ওইটার সময় আমরা অনেকে এটা কস্ট দেখায় যে এমনি যদি সব করি তাহলে পর খুব বেশি হেরফের হয় না। বৃষ্টি বাদল কয়েকটা আইটেম আর কি দাম বাড়ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম, গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মিসবাহ হাসান, এনটিভি নিউজ,
ঢাকা। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে জেলেরা বলছেন নিষেধাজ্ঞার সময় ঠিক হয়নি, পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে বিজ্ঞানভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে ইলিশ মাছ ধরার উপর টানা 22 দিনের নিষেধাজ্ঞা। এই সময়ের মধ্যে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। এই অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। এ সময় 37 জেলার 165 উপজেলার 6,20,000 জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নিয়ে সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জেলেদের। এই অভিযানের সময় ইলিশ মাছের পেটে যে ডিম আসে, সেই ডিমটা এই অভিযানে দেখা যাচ্ছে না, কিন্তু অভিযান শেষ হয়ে যাবে, তারপর যদি ডিমওয়ালা মাছ ধরা পড়ে, মাইর পড়ে, তাহলে তো আমাদের ইলিশের ঘাটতি রয়েই গেল। 22 দিনের এই যে বন্ধ, এরা 2 দিন আগে থেকেই আবহাওয়া এতটাই খারাপ ছিল যে নদীর বা মানে নদীর যত ট্রলার নৌকা ছিল ওইগুলো উঠে আসছে। দেখা যায় তারা সেই পরিমাণ মাছ আনতে পারে নাই বা পায় নাই। বিজ্ঞান ভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এই সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের মা ইলিশ রক্ষা অভিযানটা আমাদের জোরদার করা উচিত। আমার জেলেদের যে খাদ্য সহায়তা, প্রতি বছর আমরা এই 22 দিনের জন্য তাদেরকে 25 কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা 30 কেজি চাল তাদেরকে দিব। অভিযান চলাকালে নদীতে ড্রেজিং বন্ধ থাকবে এবং জলসীমার বাইরে থেকে মাছ ধরার ট্রলার অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ভোটাধিকার পেতে যাচ্ছেন প্রবাসীরা। এরই প্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে বাংলাদেশ নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট থেকে জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কনসাল জেনারেল এই কার্যক্রমের তদারকি করছেন। এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে গেছেন। প্রযুক্তিগত সহায়তায় তারা কাজ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন কমিউনিটির বিশিষ্টজনেরা। নির্বাচন কমিশনের পরিকল্পনা মাফিক জাতীয় পরিচয়পত্র পাওয়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা। বাংলাদেশের যে প্রান্তে প্রবাসীরা থাকুক না কেন, তারা যদি অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে প্রত্যেকেই তার ঠিকানায় পোস্টাল ব্যালট। দীর্ঘদিন আমাদের প্রবাসীদের একটা ভোটাধিকারের বিষয়ে একটা ছিল, পাশাপাশি তারা এনআইডি পাবে এখানে বসে। এই প্রবাসে বসে তারা এনআইডি পাবে, এই কথা চিন্তা করে আমরা আমাদের টিম এখানে এমিটেন্স যদি প্রপার ওয়েতে বাংলাদেশের সাথে কমিউনিকেট করতে হয়, সেক্ষেত্রে এনআইডি মাস্ট। সেক্ষেত্রে এনআইডি একটা জটিলতা ছিল দীর্ঘদিন ধরে, তো বাংলাদেশে গিয়ে সেটি করা অনেক কঠিন, কারণ সময় মূল্য রয়েছে। তো এখানে থেকে যেন করতে পারে, এটি আমরা সেই প্রয়াস কমিশনের, সেই প্রয়াসে আজকে আমরা নিউ ইয়র্কে এসেছি। খাগড়াছড়িতে টানা কয়েকদিনের অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। ভীতি কাটিয়ে পার্বত্য জেলাটিতে ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা। তবে সহিংসতার পর 7ম দিনের মতো খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় 144 ধারা প্রত্যাহারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। ফিরে আসছে স্বাভাবিকতা, সম্প্রীতির মিলন মেলা। উত্তেজনা ও সহিংস ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভাজনের আশঙ্কা দেখা দিলেও খাগড়াছড়ি বাজারে নেই এখন সেই প্রভাব। সাপ্তাহিক হাটের মেলা, পর্যটকদের আনাগোনা সর্বত্র ফিরছে নতুন প্রাণ। পাহাড়ি বাঙালিরা অনুভব করছেন শান্তি, সহযোগিতা। মানুষজন ঘর থেকে বের হয়ে আসতেছে। খাগড়াছড়ি মনে হইতেছে আমরা আবারও খাগড়াছড়ির প্রাণ ফিরে পেয়েছি। আমরা রাজশাহী থেকে আসছি, যাবো সাজেকে 8 জন আছে। এখানে ঝামেলা ছিল, কিন্তু এখন অনেকটা শান্ত দেখছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এসে, সমস্যা করতে পারছি না। মোটামুটি এখন আপনার পরিস্থিতি শান্ত, তো ওই কারণে আমরা আমাদের আবার ওই আগের শিডিউল অনুযায়ী আমরা আসছি।
এদিকে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয় 5ই অক্টোবর পর্যন্ত। এর ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক। 144 ধারা বহাল থাকলেও স্বাভাবিক হতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য, নাগরিক জীবন। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। দোকানপাট খোলা শুরু হয়েছে এবং যারা নাগরিক রয়েছে তারা এখন কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি যাতে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশি যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। স্বাভাবিক পরিবেশ টিকে থাকুক, উত্তেজনার পুনরাবৃত্তি না ঘটুক, এমনটাই চাওয়া এ জনপদের শান্তিকামী মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা সহ সারা দেশে আগামী 7 থেকে 10 দিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ুর প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে বলেও জানায় সংস্থাটি। অতিবৃষ্টির ফলে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভিন্ন বিভাগীয় শহরে জলাবদ্ধতা হতে পারে, তবে দেশের কোথাও বন্যার শঙ্কা আছে কিনা তা এখনই বলা সম্ভব নয় বলেও জানায় সংস্থাটি। তারা বলছে, আগামী 24 ঘন্টায় ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে আর রাতের তাপমাত্রা কমতে পারে। ছিল সেটা বর্তমানে উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে স্থল নিম্নচাপ আকারে, এবং এটা আরও ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে এটা ঘুরে রংপুরে এদিকে যখন আসবে তখন রংপুর এবং রাজশাহী ওই এলাকায় বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি বাড়তে পারে, এবং সেটা 5 তারিখ এবং 6 তারিখ সকাল পর্যন্ত। তো এরপরেও বৃষ্টিপাত যে হবে না তারা, এরপরেও আগামী 7 থেকে 10 দিন বৃষ্টিপাত হতে পারে। ইসরায়েলি বাহিনী গাজার ওপর নির্মম হামলার সাহস পেয়েছে মুসলিম রাষ্ট্রের নেতাদের দালালির কারণে বলে মন্তব্য করেছেন জামাতের ইসলামের নেতারা। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উত্তর গেটে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জয়নবাদীদের হামলা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ পূর্ব সমাবেশে এমন মন্তব্য করেন দলটির নেতারা। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলোর ছত্রছায়ায় ইসরায়েল গাজায় রক্তের হোলি খেলায় মেতেছে। এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিন অভিমুখে লং মার্চ করবে। সমাবেশে বক্তারা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘ যেমন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনি ওআইসি চরম হতাশা করেছে মুসলিম উম্মাহকে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। সাবেক সংসদ সদস্য শহীদ নাসির উদ্দিন পিন্টুর ছোট ভাই মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ মনি ঢাকা 7 আসনের কামরাঙ্গীর চর এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগের সময় কামরাঙ্গীর চরের ঐতিহাসিক জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় মুসল্লিদের সাথে মতবিনিময় করেন তিনি। মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর জন্য দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন এবং নির্বাচনে বিজয় লাভ করলে এসব এলাকার নাগরিকদের সকল সুযোগ সুবিধার আওতায় আনতে কাজ করবেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।